আসসালামু আলাইকুম। আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছে আমি তামিম আহমেদ বৃন্ত। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছে সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। দেশে হামের ভয়াবহ প্রকোপ যেন কমছে না, পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশে এলো নতুন টিকা চালান। দেশে কারিগরি শিক্ষায় নানা সংকট, দক্ষ জনশক্তি গড়ার পথে বাধা। প্লাস্টিকের থাবায় শিশুর শৈশব, ঝুঁকিতে জনস্বাস্থ্য। এবারে বিস্তারিত। বিশ্বের অনেক দেশ কারিগরি শিক্ষায় ভর করে এগিয়ে গেলেও আমাদের দেশে এই খাতটি এখনো পিছিয়ে আছে। শিক্ষক সংকট, পুরনো যন্ত্রপাতি আর দুর্বল ব্যবস্থাপনার কারণে পলিটেকনিকগুলোতে পড়াশোনা ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ জনশক্তি তৈরি করতে হলে কারিগরি শিক্ষার উন্নয়নে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিস্তারিত ফারিয়া আক্তারের রিপোর্টে। কারিগরি শিক্ষার প্রাণ হলো ব্যবহারিক জ্ঞান, যা ল্যাবেই অর্জিত হয়। তবে বাস্তবতা হলো দেশের অধিকাংশ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটেই পর্যাপ্ত ল্যাব ও আধুনিক যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। শুধু তাই নয়, ক্রমবর্ধমান শিক্ষার্থীর তুলনায় শ্রেণীকক্ষের অভাবও প্রকট। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অনেক সমস্যা আছে, কিন্তু এর মধ্যে ব্যবহারিক যে জিনিসপাতি ইনস্ট্রুমেন্টগুলো যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, কেমিক্যাল এগুলো পাওয়া যায় না। তারপর ল্যাব আছে 2-3টা, এবার মেইন ল্যাব একটা, এখানে ছোটোখাটো কেমিক্যাল ডিপার্টমেন্টের জন্য একটা ল্যাব আছে, ওইখানে সকল প্রকারের কেমিক্যাল তারপর ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় না। প্রত্যেকটা পলিটেকনিক কলেজে আমাদের পর্যাপ্ত পরিমাণে ইনস্ট্রুমেন্ট নাই, সেহেতু আমাদের ব্যবহারিক ক্লাসগুলো যেগুলো আছে এগুলো সব পর্যাপ্ত পরিমাণে ক্লাস হয় না। প্রয়োজনীয় উপকরণের অভাবের পাশাপাশি শিক্ষক সংকটও রয়েছে। ফলে কারিগরি শিক্ষার প্রকৃত মান অর্জন করতে পারছে না শিক্ষার্থীরা। এর ওপর যোগ হয়েছে উচ্চশিক্ষার সীমিত সুযোগ, যা এই খাতের ভবিষ্যৎ নিয়ে তৈরি করছে উদ্বেগ। আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট যে ব্যবস্থাপনা রয়েছে, আমাদের মূলত হাতের শিক্ষা। যদি আমি এখানে পর্যাপ্ত আমার শিক্ষাটা না পাই, হাতের কারিগরি যে শিক্ষাটা আমার প্রয়োজন, ওইটা যদি আমি না পাই, তাহলে তো আসলে ডিপ্লোমা শেষ করে একটা শিক্ষার্থী সে তার পর্যাপ্ত কাজ জানতে পারছে না। আমরা কর্তৃপক্ষের সাথে যখনই কথা বলি, তারা আমাদেরকে আশ্বাস দেয় তারা কাজ করতেছে, তবে আমরা ভিজুয়াল কোনো জিনিসটা দেখতে পাচ্ছি না। আসলে স্বচক্ষে যে একটা জিনিস দেখবো ওইটার পাচ্ছি না। তারা বলতেছে তারা কাজ করতেছে, যেমন আমাদের শিক্ষক সংকট আছে। তারপরও আমাদের সমস্যা যে পর্যাপ্ত রুম নেই। আমাদের ক্যাম্পাসে কিন্তু অনেক স্টুডেন্ট, তারপর আমাদের আবাসন সমস্যা আছে, এটা আমাদের অনেক একটা জটিল সমস্যা। এই যে সমস্যাগুলা কেন যেন সরকার থেকে আমাদের এই পলিটেকনিকে যারা আছে, আমরা যারা টেকনিক্যাল স্টুডেন্ট আছি, আমাদেরকে সৎ সন্তানের মতো ট্রিট করা হয়, মানে আমাদের দেখেও দেখে না, আমাদের দিকে ফোকাস দিয়েও দেয় না, এরকম একটা সিচুয়েশন। কারিগরি শিক্ষা বোর্ডের সবশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, বিভিন্ন পলিটেকনিক, মনোটেকনিক এবং কারিগরি স্কুল কলেজগুলোতে অনুমোদিত শিক্ষক পদের প্রায় 73%ই বর্তমানে শূন্য। বিশ্বের অন্যান্য দেশে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত তাদের কিন্তু আলাদা মূল্যায়ন করা হয়। সেক্ষেত্রে আমরা হয়তো একটু পিছিয়ে আছি। আমরা উদ্যোগ নিয়েছি, বাংলাদেশ সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে। আর বিশেষ করে বর্তমান নতুন সরকার যে এসছে, তাদের কারিগরি, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব স্যার, সবারই কারিগরির উপর একটা বড় ধরনের মনোভাব বা এখন পজিটিভলি তারা আমাদের সাথে জানতে চাচ্ছেন। তা সেই হিসেবে আশা রাখি যে এই সংকট আমরা কেটে যাব। তারা আশা করছেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো শেষ হলে শিক্ষার মান ও পরিবেশের পরিবর্তন আসবে। কারিগরি শিক্ষার এই নাজুক দশা থেকে উত্তরণে নীতি নির্ধারক পর্যায়ে পরিবর্তনের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গভর্নমেন্টের কারিগরি শিক্ষাগুলো দেখবেন যে আপনার উপজেলা পর্যন্ত বিস্তৃত, গ্রাম পর্যায়ে যায় না। একটা প্রাথমিক বিদ্যালয়, একটা কলেজ কিন্তু গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আছে। তার মানে কারিগরি বিদ্যাতে গভর্নমেন্টের প্ল্যানিংয়ের অভাব আছে, এটাকে মাস লেভেলে ছড়িয়ে দেওয়ার প্রবণতা সেটি নেই। দ্বিতীয় যে সমস্যাটা, সেটি হচ্ছে মার্কেটের সাথে মিসম্যাচ। আমাদের মার্কেটে যে জব, সেই জবের সাথে কারিগরির যে কারিকুলাম, সেটাকে আপডেট করা হয়নি। আজকে আমরা যে শিক্ষাটা দেবো যাদেরকে, আমাদেরকে চিন্তা করতে হবে আজ থেকে 5 বছর পরে সে জব মার্কেটে যাবে। 5 বছর পরে জব মার্কেটে কী ধরনের চাহিদা হবে সেটাকে চিন্তা করে আমাদের কারিকুলাম সাজাতে হবে। সেই জায়গায় ঘাটতি রয়েছে হচ্ছে ল্যাব, যে ল্যাবরেটরিজ, যে পরীক্ষাগার, সেই জায়গায় ঘাটতি। আপনার ট্রেন্ড যে ইনস্ট্রাক্টর বা টিচার যেটা বলে, সেই জায়গায় ঘাটতি। এই জায়গায় গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বেসরকারি যে
পর্যায়গুলো রয়েছে সেগুলোকে গভর্নমেন্টের কঠোর মনিটরিং এবং রেগুলেশনের আওতায় নিয়ে আসতে হবে। তাহলে কারিগরি শিক্ষাটা কাজে লাগবে। না হলে হবে কি, কারিগরি শিক্ষার প্রতি মানুষ উৎসাহ হারিয়ে ফেলছে, যে কারিগরিতেও পাশ করেও যদি চাকরি না পায় তাহলে তো সে কারিগরিতে আর যাবে না। দেশের বিশাল এই কর্মক্ষম জনগোষ্ঠীকে সম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষাকে ঠেলে সাজানোর বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফারি আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশ জুড়ে হামের সংখ্যা যেন কাটছেই না। 61 জেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত 300 জন শিশু। চিকিৎসকরা বলছেন, হাম পরবর্তী জটিলতায় শিশুদের ঝুঁকি এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। এমন পরিস্থিতি মোকাবেলায় দেশে পৌঁছেছে 15 লাখ ডোজ নতুন টিকা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমান সংকট কাটাতে এই ভ্যাকসিন দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া হবে দেশের প্রান্তিক পর্যায়ে। চিন্তা আহমেদের রিপোর্টে। 3 বছরের ছোট্ট শিশু আফিয়া দীর্ঘদিনের চিকিৎসার পর হাম থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল সে। পরিবার ভেবেছিল বিপদ কেটে গিয়েছে, কিন্তু ঘরে ফেরার কয়েকদিন পরেই আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়ে আফিয়া। আবারও তাকে ছুটতে হয় হাসপাতালের জরুরি বিভাগে। 11 দিন ভর্তি ছিলাম, জ্বর গেছে গা, বাসায় গেছি গা নাম কাটে যাওয়ার পরে 3 দিন পর আবার ফের জ্বর আসছে। আবার ফের 1 মাস ধরে আমরা আসছি। 8 দিন আগে হাম উঠে গেছে, ঠান্ডা কাশি, পায়ের মধ্যে পানি আসছে। ডাক্তারে বলে শুধু রিপোর্ট কন্ডিশন ভালো না, বাচ্চার রিপোর্ট বেশি ভালো আসতেছে না, এরকম বলতেছে। তো এখন আল্লাহ দিলে বাচ্চার জ্বর গেছে গা, আল্লাহ দিলে এখন ভালো আছে। চিকিৎসকদের মতে হাম ছেড়ে ওঠার পরবর্তী 2 সপ্তাহ শিশুর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়, কারণ এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে অকার্যকর হয়ে পড়ে বলে শিশুকে অন্তত 14 দিন আইসোলেশনে রাখা জরুরি। ওই গোটা ওঠে আর জ্বর 100-র উপরে ওঠে, ওষুধ খাওয়ালে ছাড়ে, আবার জ্বরটা ওঠে আর সমস্ত শরীরে লাল লাল গোটা হয়। হ্যাঁ, আজকে ছেড়ে দিতে চাইলো, পরে আর একটা বড় এক ডাক্তার এসে বলে আজকে না, আর একটা দিন থাকুক, দেখি কি অবস্থা। ডাক্তার বলছে যে হাম হচ্ছে, কাশি অতিরিক্ত, জ্বর অতিরিক্ত, আর নিউমোনিয়া লেগে গেছে। বাচ্চা আমার 8 মাসের বাচ্চা, ওর প্রথমে হাম হয়েছিল। ওর হামে 5 দিন এখানে ভর্তি করাইছি। 5 দিন পরে আবার বাসায় আমার কাছে ছিল জ্বর, 4 দিন ধরে জ্বর। 4 দিনের পরে ওরে এই হসপিটাল নিয়ে আসছি ডাক্তার দেখার জন্য। ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, লেখা দেওয়ার পরে দিয়ে ওরে নিয়ে গেছিলাম বাসায়। পরের দিন ওর পুরো শরীরে হাম হয়ে গেছে, তারপরে ওরও ভর্তি করাইছি, এখন দুজনের হাম। দেশের হাম পরিস্থিতি এখন এমনই ভয়াবহ। 61টি জেলায় এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা 45,000 ছাড়িয়ে গিয়েছে, আর প্রাণহানি হয়েছে 300-এর বেশি শিশু। চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এবারের হামের প্রকোপ অন্য যে কোনো সময়ের চেয়ে প্রাণঘাতী হয়ে উঠেছে। কোভিডের পরে ভ্যাকসিনেশনটা আমাদের ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, যার ভ্যাকসিন যথার্থ হয় নাই, ভ্যাকসিনেশনের অভাবে আপনার হামটা আবার আউটব্রেক হয়েছে। হামের এখনও কন্ট্রোলে আসে নাই। হাম আগের মতোই আমাদের আছে। এই হাসপাতালে এখন 91 জন পেশেন্ট ভর্তি আছে, তোর মধ্যে আইসিইউতে আছে 14 জন, আর বাকিগুলো আমাদের 2টা আইসোলেটেড ওয়ার্ড আছে, আইসোলেটেড ওয়ার্ডের মধ্যে আছে। হাম আসলে এখনও ভ্যাকসিন শুরু হয়েছে, তারপর আশা করি কমে আসবে কিছুদিনের মধ্যে আর কি। যে বাচ্চাগুলো হাম হচ্ছে তাদেরকে একটু আইসোলেশনে রাখা এবং আইসোলেশনে রাখবে, যদি প্রয়োজন হয় হাসপাতালে ভর্তি হবে। আর বাবা মারা একটু যে রিসোর্ট, মার্কেট, এইসব প্লেসগুলোতে ছোটো ছোটো বাচ্চাদেরকে না নিয়ে যাবে, এবং যেসব মা আপনার ব্রেস্ট ফিডিং বেবি আছে ওদেরকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অবশ্যই করাবে। এদিকে 6 মে বেলা 11:15টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাকওয়াত হোসেন নিজে উপস্থিত থেকে 15 লাখ ডোজে হামের টিকা একটি বড় চালান গ্রহণ করেন। প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। আগামী 10 মে আমরা 1,08,00,000 ডোজ MR, TD, BCG, TCB, BOPP and পেন্টা ভ্যাকসিন দেশে পৌঁছবে এবং সরবরাহ ব্যবস্থা সম্পন্ন হবে। সেপ্টেম্বর 2026 সালের মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিন সরবরাহ সম্পূর্ণ করার পরিকল্পনা আমাদের রয়েছে এবং হবে, এবং দ্যাট উইল ক্রিয়েট এ বাফার স্টক এট আওয়ার হ্যান্ড। মন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে ইউনিসেফ ও গাভির সহায়তায় হাম, রুবেলা ও ওরাল পোলিও সহ 10 ধরনের টিকার নতুন চালান এখন বাংলাদেশে। বিশেষ করে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় 15 লাখ ডোজ হামের ভ্যাকসিন দ্রুততম সময়ে দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। চিন্তা আহমেদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। প্লাস্টিক, যা এখন শৈশবের জন্য হয়ে দাঁড়িয়েছে বিষাক্ত নীরব ঘাতক।
খাবারের পাত্র কিংবা খেলনা থেকে খুদে মাইক্রোপ্লাস্টিক নিঃশ্বাসের সাথে মিশে শিশুদের শরীরে বাসা বাঁধছে, যা তৈরি করছে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি। প্লাস্টিক বর্জ্য উৎপাদনে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার শীর্ষে। তাই কেবল আইনি নিষেধাজ্ঞা নয়, বরং কার্যকর বিকল্প ও জনসচেতনতার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত শেখ তানভীর রহমান রিপোর্টে। শৈশব মানেই তো রঙিন কোনো খেলনা, কিন্তু এই রঙের আড়ালে যে ধূসর বিষ মিশে আছে তা কি আমরা জানি? সকাল থেকে রাত আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় এখন অপরিহার্য নাম প্লাস্টিক। কিন্তু এই প্লাস্টিকই যখন আমাদের অজান্তে শরীরের ভেতর বাসা বাঁধে, তখন তা হয়ে ওঠে এক নীরব ঘাতক। গবেষণা বলছে আমরা প্রতিনিয়ত প্লাস্টিক শুধু ব্যবহারই করছি না, বরং তা গ্রহণও করছি, যাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। 5 মিলিমিটারের চেয়েও ছোট এই কণাগুলো খাদ্য, পানীয় এবং আমাদের নিঃশ্বাসের বাতাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে। এর সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশুরা। যদি কেমিক্যাল কম দিয়ে প্লাস্টিকটা বানানো হয় বা এটাকে যদি পরিত্যাগ করা হয়, অন্যান্য জিনিস যদি ব্যবহার করা হয়, তাহলে তো আরো ভালো। প্লাস্টিক খুবই সাশ্রয় এবং আমরা কম দামে এটা কিনতে পারতেছি। শিশুদের প্রিয় মুখরোচক খাবারগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পরিবেশন করা হচ্ছে প্লাস্টিকের পাত্রে। গরম খাবারের সংস্পর্শে প্লাস্টিকের রাসায়নিক মিশে যাচ্ছে খাবারে। এর পরিবর্তে কি ব্যবহার করব, এটা সাপ্লিমেন্টে যদি আমাদের বলে দিত। এটা যেমন আমি 20 টাকা করে কিনতে পারতেছি, এটা যদি একটা সিলভার বা স্টিলের একটা বল বা বাটি যে কোনো যাই বলি না কেন, 20 টাকায় তো আমি পাবো না। সেই জন্যই আমি এখান থেকে এই জিনিসটা কিনে নিয়ে যাচ্ছি, তাছাড়া অন্য কোনো কিছুই না। কিন্তু এইটার ব্যবহার যে ক্ষতি, এটা সবাই জানে। চিকিৎসকরা বলছেন দীর্ঘমেয়াদী প্লাস্টিক ব্যবহারের ফলে শিশুদের হরমোন নিঃসরণের বাধা সৃষ্টি হয়, যা থেকে হতে পারে হৃদরোগ, অ্যাজমা, এমনকি শরীরে কোষ ধ্বংস হওয়ার মতো জটিল সেল ডিজিজ। মূলত আমাদের শরীরে হচ্ছে মাইক্রোপ্লাস্টিক, যেটা 5 মিলিমিটারের কম অথবা ন্যানোপ্লাস্টিক, এটাই আসলে অ্যাবজর্ব হয় আমরা যখন খাই, খাবারের মাধ্যমে অথবা শ্বাসনালীতে ইনহেল করি, অথবা স্কিনের কন্ট্যাক্টেও কিন্তু এটা আমাদের শরীরে ঢুকছে। বাচ্চাদের ক্ষেত্রে একটা ডেভেলপিং ব্রেইনে আমাদের থাইরয়েড হরমোনটা খুবই জরুরি। এটা যখন থাকে না বা এটার যখন ঘাটতি তৈরি হয়, তখন সেই বাচ্চাগুলো বুদ্ধি প্রতিবন্ধী হয়, তাদের ডেভেলপমেন্টাল ডিলে হয়। আবার প্রজননতন্ত্রে গিয়ে যদি আমাদের সেই হরমোনাল ইমব্যালেন্সটা তৈরি হয়, সেক্ষেত্রে ইনফার্টিলিটি হতে পারে বা ডিলেইড পিউবার্টি হতে পারে। এদিকে বিশ্বব্যাংকের এক সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ তথ্য। দক্ষিণ এশিয়ায় বর্জ্য উৎপাদনে বাংলাদেশ এখন শীর্ষ দেশগুলোর একটি। আমরা সকালবেলা যে পেস্টটা থেকে শুরু হয়, ওই পেস্ট যে প্লাস্টিকের মধ্যে, সেই থেকে কিন্তু আমাদের সারাদিনের সব কিছুতেই প্লাস্টিক। যে ওয়াটার বোতল ইউজ করছি, ব্রাশ ইউজ করছি, খাবার মানে পানির বোতল যেটা, সেটা ইউজ করছি, আসলে সব কিছুতেই প্লাস্টিক। আসলে এগুলো থেকে একদিনে তো মুক্তি সম্ভব না, গ্র্যাজুয়ালি আসলে আমাদেরকে ইকো ফ্রেন্ডলি জিনিসপত্রে কনভার্ট হতে হবে। বিশেষজ্ঞরা বলছেন কেবল সিঙ্গেল ইউজ প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা দিলেই চলবে না, এর সহজলভ্য ও সাশ্রয়ী বিকল্প পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের হাতে। প্লাস্টিকের যেই গমনাগমন, সেটি মাটি, পানি, বাতাস ছাড়িয়ে এখন মানব শরীরে পর্যন্ত প্রবেশ করছে। আমরা লক্ষ্য করছি যে সরকার প্রায় 22 বছর ধরে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা বিশেষ কিছু প্লাস্টিক ব্যান করার পরেও এগুলো ব্যবহার বন্ধ করতে পারে নাই। এটির অন্যতম কারণ মার্কেটে প্লাস্টিকের মতো সহজলভ্য, সহজে পাওয়া যায়, সুলভে পাওয়া যায় এইরকম হ্যান্ডি বিকল্প আমরা বাজারে দিতে পারি না, যেগুলো হতে পারতো কাগজের তৈরি, কাপড়ের তৈরি। এই প্লাস্টিকের কাঁচামাল এবং উৎপাদনকে সাপ্লাই চেইনের যে বিষয়টি আছে, সেটি বন্ধ করতে হবে। কেবল আইন দিয়ে নয়, প্লাস্টিকের এই আগ্রাসন রুখতে প্রয়োজন জনসচেতনতা এবং দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেখ তানভীর রহমান, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। টানা বৃষ্টি আর আবহাওয়ার পরিবর্তনে ঘরে ঘরে বাড়ছে শিশুদের সর্দি, কাশি ও নিউমোনিয়ার প্রকোপ। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। চিকিৎসকরা বলছেন সামান্য উপসর্গকে অবহেলা করা যাবে না, বরং এই সময়ে শিশুদের বাড়তি সতর্কতা ও পরিচ্ছন্নতায় রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সাবিহানজম পৌশি রিপোর্ট। গত এক সপ্তাহে টানা বৃষ্টি আর মেঘলা আকাশ প্রকৃতিতে শীতলতা আনলেও শিশুদের জন্য বয়ে এনেছে দুশ্চিন্তা। তীব্র গরমের পরপরই আংশিক বৃষ্টি আর ভ্যাপসা ঠান্ডায় ঘরে ঘরে বাড়ছে শিশুদের সর্দি, কাশি ও জ্বরের প্রকোপ। জ্বর, ঠান্ডা, কাশি, পরে চোখ লাল, পাতলা পায়খানা ছিল। ডাক্তার চিকিৎসা করতেছে, তো আগে তো একটু ভালো হইতেছে, জ্বর সারছে, পাতলা পায়খানাও সারছে, চোখ লাল লইছে আর নিশক্তি উঠতে পারে না। 1 মাস যাবত অসুস্থ ছিল, হচ্ছে প্রথমে ওর পায়খানা হয়েছিল, আমাশা হয়েছিল, তারপরে হচ্ছে আমার প্রথমে জ্বর হয়েছে, তারপরে বাড়ির সবার মানে জ্বর হয়েছে, তারপরে ওর জ্বর আসছে,
তারপরে সবার জ্বর সারে গেছে, ওর আর জ্বর সারে নাই। ডাক্তার দেখানোর পরে রক্ত পরীক্ষা, তারপরে বুকের এক্সরে এগুলো দেওয়ার পরে ওই রক্তে ইনফেকশন পাইছে আর বুকের একটু সমস্যা ছিল। প্রথম বাচ্চার ঠান্ডা লাগছে, এখানকার ডক্টররা কিছু টেস্ট দিছে, টেস্ট করার পর রিপোর্টটা খারাপ আসছে, আসার সাথে সাথেই আমাকে এইখানে ভর্তি করে রাখছে। রাজধানীর শিশু হাসপাতালগুলোতে গত কয়েকদিনে নিউমোনিয়া ও ব্রোঙ্কিওলাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন শিশুকে পিজিভি ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি হাত ধোয়া এবং মাস্ক পরার অভ্যাস করানোর, সেই সঙ্গে ঘর ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাবটা আমাদের উপর পড়ছে, বিশেষ করে শিশুদের উপর, কারণ শিশুরা পরিবেশের প্রতি অনেক বেশি সংবেদনশীল এবং ওদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। ইদানিংকালে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে গেছে, কখনো কখনো অতিবৃষ্টি হচ্ছে, কখনো অনাবৃষ্টি হচ্ছে, অনেক বেশি দূষণ দেখতে পাচ্ছি, এজন্যই মূলত এই চেঞ্জগুলো আসছে। এখন আমরা যেই পেশেন্টগুলো বেশি পাই তার মধ্যে শ্বাসতন্ত্রের প্রদাহজনিত পেশেন্টগুলো খুব বেশি পাচ্ছি, কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা, এইসব রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। আর আমরা যেই সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করছি যে এই প্রদাহগুলোকে চিকিৎসা করতে গিয়ে আমরা আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা খুব বেশি পরিমাণে পাচ্ছি, যেটা এর আগে ধারণা করা হতো যে কোভিডের পরবর্তী মহামারী হবে আসলে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মহামারী, এটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। চিকিৎসকরা আরও বলছেন, সামান্য সর্দি কাশিকে অবহেলা করলে তা মোড় নিচ্ছে নিউমোনিয়া কিংবা ফুসফুসের জটিল সংক্রমণে। ঋতু পরিবর্তনের এই সময় অবহেলা নয়, বরং লক্ষণের শুরুতেই সতর্কতা এবং সঠিক চিকিৎসকের পরামর্শই পারে এই প্রতিকূল আবহাওয়ায় নিরাপদ রাখতে, এমনটাই মত বিশেষজ্ঞদের। সাবিহা আঞ্জুম পৌশি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ভাষাগত বৈচিত্র্য, আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া এবং বৈশ্বিক সম্প্রীতির লক্ষ্যে আম্মাম ট্রাস্ট ও আম্মাম একাডেমি যৌথ উদ্যোগে 3 দিনব্যাপী একটি ব্যতিক্রমধর্মী খেলতে খেলতে বর্ণমালা শিখুন শীর্ষক কর্মশালার আয়োজন করে। কর্মশালাটি 30 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত আম্মাম একাডেমির নিজস্ব স্থানে অনুষ্ঠিত হয়। খেলতে শেখা ধারণাটি এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে শেখা আর খেলা একসাথে মিশে যায়। এই কর্মশালায় অংশগ্রহণকারী শিশুদের খেলাধুলা, গল্প বলা, ছবি আঁকা, ছড়া, গান ও অভিনয়ের মাধ্যমে শেখানো হয় বাংলা বর্ণমালা। কর্মশালাটির উদ্দেশ্য ছিল একটি আনন্দময় পরিবেশে শিশুদের ভাষা শিক্ষায় আগ্রহী করে তোলা এবং তাদের সৃজনশীলতা বিকাশ করা। এখানে শেখার পাশাপাশি শিশুরা নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে এবং দলগত কাজের অভিজ্ঞতা অর্জন করে। কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারী শিশুদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। শিশুদের শেখাকে আনন্দময় ও কার্যকর করে তুলতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজধানীর ভিশন গ্লোবাল স্কুলে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা। মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি ওয়াটার পিউরিফায়ার টেস্টার, স্মার্ট ইমিগ্রেশন সিস্টেম আর লাভা ল্যাম্পের মতো সব সৃজনশীল প্রকল্প নজর কেড়েছে সবার। প্রিন্সিপাল আশফাক জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শামীমা চৌধুরী। এমন আয়োজনের মাধ্যমে আগামীর দক্ষ বিজ্ঞানী তৈরির আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন কোয়াবের আয়োজনে আইসিসিবি এক্সপো 2026 3 দিনব্যাপী আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। একটা কমন কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং দরকার এবং সেই জন্যই একটা কালেকটিভ স্টাডি দরকার এবং সেই জন্যই সকলের কাছে গ্রহণযোগ্য একটা ডিজিটাল প্যারামিটার দরকার, যার দ্বারা আমরা তথ্য সংগ্রহ করব। এই দুটো জিনিস হাতে পাওয়ার পরই আমরা আমাদের সকলের সম্মতিক্রমে আমাদের রোডম্যাপ, ডিজিটাল বেসড একটা মিডিয়া পলিসি আমরা রোডম্যাপ ডিক্লেয়ার করব এবং যার সব কিছুর অভিভাবক হবে একটা স্বাধীন গণমাধ্যম কমিশন। দর্শক, কেবল অপারেটর সহ বিভিন্ন চ্যানেলের সহকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রাঙ্গণটি। উচ্চতর ডিগ্রি কিংবা জিপিএ 5 বাড়লেও বৈশ্বিক প্রতিযোগিতায় এখনও পিছিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। বিশ্বের উন্নত দেশগুলো মেধা যাচাইয়ের আন্তর্জাতিক মানদণ্ড বা পিসা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও সেই তালিকায় এখনও অনুপস্থিত বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, কেবল পাশের হার নয়, বরং বৈশ্বিক মানের সাথে তাল মিলিয়ে পাঠ্যক্রমে বড় পরিবর্তন না আনলে দক্ষ জনশক্তি করা সম্ভব নয়। বিস্তারিত দেখুন সিনথিয়া জান্নাতের রিপোর্টে। দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের হাওয়া বইছে। গত বছরের পরিসংখ্যান বলছে, খাতা মূল্যায়নের পদ্ধতিতে কঠোরতা আসায় কমেছে সর্বোচ্চ ফলের সংখ্যা। গতানুগতিক জিপিএ 5-এর জোয়ারে কিছুটা ভাটা পড়লেও প্রশ্ন উঠেছে শিক্ষার গুণগত মান নিয়ে। সার্টিফিকেট বনাম দক্ষতা, এই বিতর্কে এখন মুখোমুখি অভিভাবক, শিক্ষার্থী ও বিশেষজ্ঞরা।
কারিকুলাম চেঞ্জ অথবা নতুন কোনো পরীক্ষার জন্য একটা চাপ সৃষ্টি হয়ে যায় আলাদা, এবং পরীক্ষায় ভালোই করতে হবে, এরকম বিভিন্ন চাপ ক্রিয়েট হয়। আর তাছাড়া তখন মনে হয় যে কি বাদ দিয়ে কি করব, এরকম বিভিন্ন সমস্যা ক্রিয়েট হয়ে থাকে। বিদেশে যতগুলো শিক্ষা কারিকুলাম ওরা হচ্ছে হাতে কলমে শিক্ষাটা বেশি গুরুত্ব দিচ্ছে। আমাদের মুখস্থ করতে হয়, আমরা যদি এই জিনিসগুলোকে এনজয় করতে পারতাম, এগুলো যদি মুখস্থ ভিত্তিক না হতো তাহলে কিন্তু নকল জিনিসটা আর স্টুডেন্টদের মধ্যে থাকতো না। প্রতিনিয়তই শিক্ষার কারিকুলাম পরিবর্তন শিক্ষার্থীদের ফেলছে চরম ভোগান্তিতে। অভিযোগ আছে স্কুল কলেজের মূল দায়িত্ব এখন কেবল সিলেবাস শেষ করা। ফলে শিক্ষার্থীরা বইয়ের পড়া মুখস্থ করছে ঠিকই, কিন্তু শিখছে না প্রবলেম সলভিং বা বাস্তব জীবনের সমস্যার সমাধান। আইসিটি জিনিসটাই তো সবকিছু আমাদের কম্পিউটারে করা উচিত, কিন্তু আমাদের করা লাগছে সব বই থেকে আমরা মুখস্থ করে খাতায় লিখে। এইটা করলে তো আসলে ঠিক করে আইসিটি শেখা যাচ্ছে না। যে কারিকুলাম তারা পড়ার ওয়ার্ল্ডের সাথে অনেক পিছায় আমরা। ওয়ার্ল্ডে কারিকুলামের সাথে সাথে আপনার প্র্যাকটিক্যাল হাতে কাজ যেগুলো আর কি আপনার প্রতিনিয়ত যেগুলো কাজ লাগে আর কি দরকার, সেগুলো কিন্তু আমাদের বাচ্চারা পাচ্ছে না, বা সেই ধরনের শিক্ষা তারা ব্যবস্থা পাচ্ছে না এখানে। তো সুতরাং আমি বলবো এখানে শিক্ষা ব্যবস্থা একেবারে নাজুক অবস্থায় আছে। গভর্নমেন্টের সাথে সাথে আমাদের কারিকুলামগুলো চেঞ্জ হয়, তো স্পেশালি আমাদের বিভিন্ন গভর্নমেন্টের মধ্যে যে সমন্বয়হীনতা, এটার জন্য মেইনলি এটা হয়। আর জীবনমুখী শিক্ষা না হওয়া, যেমন কর্মমুখী শিক্ষা না হওয়া। একদিকে সরকার দাবি করছে মূল্যায়নে স্বচ্ছতা আসার কথা, অন্যদিকে প্রশ্ন ফাঁসের মতো ঘটনা এখনও কাটেনি শঙ্কার মেঘ। 15 বছর বয়সী শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের বৈশ্বিক মঞ্চ পিসাতে ভিয়েতনামের মতো দেশগুলো যখন চমক দেখাচ্ছে, বাংলাদেশ সেখানে এখনও অনুপস্থিত। বিশেষজ্ঞরা বলছেন সুনির্দিষ্ট নীতি আর দক্ষ শিক্ষকের অভাব আমাদের এই আন্তর্জাতিক দৌড় থেকে ছিটকে দিয়েছে। আগে দরকার ছিল যে একটা রূপরেখা তৈরি করা, সামগ্রিক একটা গাইডলাইন তৈরি করা, একটা ডিজাইন তৈরি করা। সেই ডিজাইন অনুযায়ী ধীরে ধীরে আমরা করব। আমাদের শিক্ষকের স্বল্পতা আছে, যে মানসম্মত শিক্ষকের অভাবটা হলো সবচেয়ে বেশি আমাদের। যারা যোগ্য, যারা ক্যাপাবল, যারা দক্ষ, তারা কেন শিক্ষকতা আসতে চায় না? তাদের সমস্যাগুলো কোথায়, কি হলে তারা আসবে, সেগুলিকে আমরা তাদেরকে দিচ্ছি, অফার করছি। তা আসবে না কেন? তা আমরা এই কারণেই তো তলানিতে আছি আমরা। তা আমাদেরকে উঠতে হলে আমাদেরকে আগে শিক্ষকদেরকে আগে যোগ্য এবং মেধাবীদেরকে শিক্ষকতা আনতে হবে। আগে আমাদেরকে শিক্ষা নীতি তৈরি করা লাগবে, আমাদেরকে সেই অনুযায়ী কারিকুলাম তৈরি করা লাগবে। টেক্সট বুক থেকে শুরু করে সব কিছু আমাদের ওই একই ডিজাইনের মধ্যে হওয়া লাগবে। বিক্ষিপ্তভাবে না করে আমরা যদি পুরো জিনিসটা পরিপূর্ণ একটা ডিজাইনের মাধ্যমে করি, তাহলে আমি মনে করি ভালো ফল আসবে। কারিকুলাম পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি নতুন কিছু শেখার আশাও তৈরি হচ্ছে। তবে এই পরিবর্তন কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করছে এর সঠিক বাস্তবায়নের উপর। ডিজিটাল এই যুগে এসেও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থমকে আছে গত শতাব্দীতেই। প্রতি বছর GPA 5-এর উৎসব চলে ঠিকই, কিন্তু দিন শেষে আমরা কি প্রকৃত মেধাবী তৈরি করছি, নাকি শুধু সার্টিফিকেটধারী বেকারের সংখ্যা বাড়াচ্ছি? এছাড়াও এখানে নেই দক্ষ শিক্ষক এবং বরাদ্দ নেই শিক্ষা খাতের সঠিক বাজেটও। আমাদের এই ঘুণে ধরা সিস্টেম কি আমরা পারবো আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে? সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। আসিয়া আক্তার ফাহিমা, বয়স 8 বছর। তার 2টা কিডনি প্রায় বিকল হয়ে গিয়েছে। চিকিৎসকরা বলছেন আসিয়ার উন্নত মানের চিকিৎসার প্রয়োজন, কিন্তু তা অনেক ব্যয়বহুল। তার পিতা সামান্য একজন গার্মেন্টস কর্মী, ফলে তার পক্ষে এই বিপুল অর্থ জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। শুরুতে ও ফুলে গেছিলো, ফুলে যাওয়ার পরে পুরো শরীর ফুলে গেছিলো, ফুলে যাওয়ার পরে প্রস্রাব বন্ধ হয়ে গেছিলো। পরে শিশু হাসপাতালে এনে ভর্তি করছি 2019 সালে। তো ভর্তি করার পরে আর কি জানতে পারলাম যে ওর কিডনিতে সমস্যা। পরে এরপর কয়েকবার ওরে হাসপাতাল ভর্তি করা হয়েছে। 2 মাস পর 1 মাস 1.5 মাস পরই হাসপাতাল ভর্তি করা হয়। এবং আমার যা ছিল ওর পিছনেই সমস্ত কিছু শেষ করে ফেলছি। আমার এখন আর কিচ্ছু নাই। মানে 15 দিন 1 মাস পরই ওরে ভর্তি করলে 40,000-50,000 টাকা করে লাগে। আমি এই মুহূর্তে আর পারতেছি না, আমাদের হাতে টাকা নেই। তো আজকে ডাক্তার বলতেছে আপনারা বাড়ি চলে যান, টাকা যদি না মিলাতে পারেন মেয়ের চিকিৎসার করাইতে পারবো না। 14 দিন পরে টাকা পয়সা মিলায় নিয়ে আসবেন। তো 14 দিন পরে কোথা থেকে এতগুলো টাকা পাবো? যদি একটু দয়া হয় আপনাদের, তাহলে আমার মেয়ের জন্য কিছু টাকা দিয়ে সাহায্য করেন, আমার মেয়ের চিকিৎসা তো আমরা চালায় যেতে পারি। আসিয়াকে সাহায্য পাঠানোর ঠিকানা, যোগাযোগ ও বিকাশ নম্বর 01852 205 857।
এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, ATN বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। বন্ধুরা, তোমরা চাইলে আমাদের ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 01536199945। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।